স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একটা নতুন চ্যাপ্টার, যেটা হলো ফিগার অফ স্পিচ। এটা তোমাদের গ্রামারের মধ্যে পড়ছে। অনেক সময় এটা আমাদের গ্রামারের বইতে থাকে না, তাই জন্য আমাদের এটা আলাদা করে একটু করে নিতে হয়, কারণ সিলেবাসে হয়তো রয়েছে কিন্তু বইতে পাচ্ছি না। হয়তো মনে হতে পারে এই টপিকটা খুবই কঠিন, কিন্তু আজকে একটুখানি তোমরা একটু টাইম নিয়ে বুঝে নাও। বেশিক্ষণের আমি নেব না ক্লাসটা। ভালো করে যদি একটু বুঝে নাও তাহলে দেখবে কোনো অসুবিধাই হবে না এক্সামে করতে। আর টপিকটা খুবই ইজি তোমরা যদি একবার ভালো করে বুঝে নাও। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এখানে ফিগার অফ স্পিচ করকম আছে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলার আমার, যে এই ফিগার অফ স্পিচের যেটা আছে এটা কিন্তু তোমাদের শুধুমাত্র স্কুল এক্সামে নয়, সমস্ত পরবর্তীকালে তোমরা যারা যারা যে সমস্ত এক্সাম দিতে চাও সব এক্সামেই কিন্তু ফিগার অফ স্পিচটা আসে, আর আসার চান্সও অনেকটাই আছে। তাই তোমরা কিন্তু এই টপিকটা একদমই অ্যাভয়েড বা ইগনোর করবে না, কারণ এটা খুবই একটা এসেনশিয়াল টপিক। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। দেখো প্রথমে দুটো আছে, যেটা হচ্ছে সিমিলি আর মেটাফর। এই দুটো অনেক সময় একসাথে আসে, কারণ এই দুটো অনেকটা একই রকম, কিন্তু আমাদের গুলিয়ে ফেললে হবে না। কেন না, যদি একবার বুঝে নিই তাহলে কোনো রকমই গুলোবে না। আর সেটা কি করে হবে না, সেটা খুবই ইজি। দেখো সিমিলিতে কি বলেছে, ইউজড ফর কম্প্যারিজন, ইনডাইরেক্ট কম্প্যারিজন। ঠিক আছে, তার মানে কি, আমরা কম্পেয়ার করছি দুটো জিনিসের মধ্যে, তো কম্পেয়ার করি আমরা সব সময়। তো আর সেটা ইনডাইরেক্টভাবে হবে, মানে ডাইরেক্টভাবে কম্পেয়ার তুলনা করব না। আর এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিমিলি যখনই থাকে না তখন হচ্ছে সেন্টেন্সে আমাদের লাইক বা অ্যাস এই দুটো ওয়ার্ড মেনশন থাকবেই থাকবে। ঠিক আছে, আর মেটাফারটা দেখো ঠিক সিমিলির মতনই, কিন্তু কি, ইট ইজ ইউজড ফর কম্প্যারিজন অফ ডাইরেক্ট ইন নেচার। ঠিক আছে, মানে ডাইরেক্ট কম্প্যারিজনের যে সমস্ত মেটাফারগুলো আছে সেটাতে করা হয়। আর এখানে কোনো রকম লাইক বা অ্যাস ইউজ হয় না। যেরকম দেখো, এবার এটা তো বললাম, এবার এক্সাম্পলটা ভালো করে ফলো করো, তাহলে একদম ইজি লাগবে। দেখো নাম্বার 1-এ কী লিখেছি, হি ফট লাইক আ লায়ন, মানে সে সিংহর মতন লড়েছে। দেখো লাইক মেনশন করে দিয়েছে, তাহলে এটা কি হবে, সিমিলি। নেক্সট দেখো সেম সেন্টেন্সটাই আমি একটু অন্যভাবে লিখছি। কিভাবে লিখছি না, হি ওয়াজ আ লায়ন ইন দ্য ফাইট, মানে সে সিংহর মতন ছিল যুদ্ধটাতে। তাহলে দেখো এটা কি হচ্ছে, মেটাফার। এটাতে কেন হচ্ছে মেটাফার, কারণ হচ্ছে যে এটাতে কোনো লাইক ইউজ হচ্ছে না। আর এটাতে দেখো কীরকম কম্প্যারিজনটা করেছে, ডাইরেক্ট কম্প্যারিজন করেছে। দেখো আমি লিখেছি মেটাফারে ডাইরেক্ট কম্প্যারিজন করা হয়, তাই তো, মানে পুরো বোঝা যাচ্ছে যে এটা ডাইরেক্টভাবে তুলনা করেছে। নেক্সট দেখো সেমভাবেই, টাইম স্টিলস মোমেন্টস লাইক আ থিফ, সময় চুরি করে নেয় মোমেন্টস। মোমেন্টস মানে কি, মুহূর্ত। ঠিক কীরকম, কার মতন, থিফের মতন, লাইক আ থিফ। তাই দেখো লাইক বলে দিয়েছে, তাহলে কি হবে, সিমিলি, একদম ইজি। তারপর দেখো টাইম ইজ আ থিফ, মানে সময় হচ্ছে চোর। এটা আবার মেটাফর, কেন না দেখো ডাইরেক্ট তুলনা করা হচ্ছে সময়কে কার সাথে, চোরের সাথে। আর এখানে কোনো লাইক বা অ্যাজ নেই। নেক্সট দেখো বলেছে হিজ আইস আর স্পার্কলিং অ্যাজ ডায়মন্ড। যে এখানে দেখো লাইক না, এখানে অ্যাজ দেওয়া রয়েছে। আমি একটু আগেই বলেছি যে সিমিলিতে নয় লাইক থাকবে, নয় অ্যাজ অবশ্যই লেখা থাকবে। তাহলে দেখো এখানে অ্যাজ আছে, মানে এটা কি হবে, সিমিলি হবে। ঠিক আছে, বোঝা গেল তো। আর দেখো তারপরেরটা তুলনা করেছে একদম ডাইরেক্টভাবে, হিজ আইস আর স্পার্কলিং ডায়মন্ডস, একদম ডাইরেক্টভাবে তুলনা করেছে তার চোখকে কার সাথে, ডায়মন্ডের সাথে। তাহলে এটা হয়ে গেল কি, মেটাফার। ঠিক আছে, বোঝা গেল তো তাহলে ব্যাপারটা, মেটাফারটা কি আর সিমিলিটা কি। আশা করি এটা ব্যাপার তোমরা এটা করতে পারবে সিমিলি আর মেটাফারের মধ্যে। এভাবেই বাকি যে কটা আছে সে কটাও ভালো করে বুঝে নিলে দেখবে একদম কঠিন না, একদম ইজি টপিকটা। ঠিক আছে, তো চলো নেক্সটটা দেখো কি রয়েছে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে কি, পার্সন মানে কি, পার্সন মানে হচ্ছে মানুষ, তাই তো। পার্সনিফিকেশন মানে পার্সনের মতন করা হচ্ছে, মানে এরমভাবে তোমরা মনে রাখতে পারো। তার মানে কি, দেখো আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, যে এই যে সিমিলি, এই ওয়ার্ডটাও তোমরা আরেকটাভাবে মনে রাখতে পারো। সিমিলি মানে দেখো এই কথাটা অনেকটা সিমিলার, এরকমভাবে তো আসে অনেকটা। তো সিমিলার মানে কি, লাইক অ্যাজ, তাই তো। মানে আমরা যখন কারোর সাথে কারোর তুলনা করি যারা একই রকম, তাদের সাথে কীরকমভাবে, যে হি ইজ লাইক হিম, মানে সে তার মতন। ঠিক আছে, তারপর এর অ্যাজ দিয়েও তুলনা করি। তো এভাবেও তোমরা মনে রাখতে পারো, লাইক আর অ্যাজ যখনই থাকবে তখন সেটা সিমিলি হয়ে যাবে, সিমিলার। এভাবে একটুখানি মাইন্ডে মনে রেখে করতে পারো।
এটা আমার মনে পড়লো, কারণ এই পার্সনিফিকেশানটাও এভাবেই মনে রাখবে যে পার্সনিফিকেশান মানে পার্সনের মতন করা হচ্ছে। তার মানে কি, যে দেখো কি বলেছি, when we put the qualities of living things in non living things, মানে যে গুণগুলো লিভিং থিংস মানে যারা জীবন্ত তাদের যে সমস্ত গুণগুলো আছে সেগুলো যখন আমরা, যেগুলো নন লিভিং মানে যেগুলো জীবিত নয়, যে সমস্ত বস্তুর মধ্যে যখন সেই গুণগুলো দিই তখন সেটা কি হয়ে যায় না পার্সনিফিকেশন। যেরকম দেখো এক্সাম্পলটা বললেই ভালো করে বুঝবে, দ্য হোল টাউন ওয়াজ স্লিপিং। দেখো এখানে কি বলেছে, পুরো শহরটি ঘুমোচ্ছিল। তাহলে দেখো হোল টাউন ওয়াজ স্লিপিং, এটা কি কখনো সম্ভব যে শহর ঘুমোচ্ছে? এটা তো মানুষরা ঘুমোয়। তাহলে দেখো এখানে শহরকে কার সাথে তুলনা করা হয়েছে, মানুষদের নেচারদের সাথে। তাহলে এটা হয়ে গেল পার্সনিফিকেশন। সিমিলারলি দ্য ফায়ার সোয়ালোড দ্য হোল ফরেস্ট, আগুনটি পুরো জঙ্গলকে গিলে ফেলেছে। এটা কি আগুন কখনো গিলতে পারে? তাই না, কখনোই হয় না সেটা। এটা মানে মানুষদের নেচারটা, মানে আমরা যেমন ঢোক গিলি, খাবার খাই গিলে, ওই তারপর হচ্ছে জল ঠল, তো এটাই হচ্ছে তুলনা করেছে ফায়ারকে হিউম্যান বিংসের সাথে। তো সেটাও হয়ে গেল পার্সনিফিকেশন। নেক্সট দেখো আছে দ্য ফ্লাওয়ার্স ডান্সড ইন দ্য ব্রিজ, ফ্লাওয়ার্সগুলো নাচ করছিল কিসে, ব্রিজে। ব্রিজ মানে কি, ব্রিজ মানে হচ্ছে যে খুব সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগে যেটা, সেটা। ফ্লাওয়ার্স ফুলগুলো কি কখনো নাচ করতে পারে? পসিবল নয়। তো এটাও পার্সনিফিকেশন, মানে হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হচ্ছে নন লিভিং থিংসের মধ্যে। মানে অ্যাকচুয়ালি ফ্লাওয়ার্সটা দেখো তো নন লিভিং নয়, কিন্তু যেগুলো সম্ভব নয় মানে অনেকটা আমরা মানে তুলনা করে কম্পেয়ার করে এমনভাবে করছি যেন হচ্ছে যে লিভিং থিংসের যে গুণগুলো সেগুলো আমরা নন লিভিং থিংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেখো দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য লিভস, উইন্ড মানে কি, হাওয়া, হুইসপার্ড মানে ফিসফিস করলো, থ্রু দ্য লিভস মানে পাতাগুলোর মধ্যে দিয়ে উইন্ড হাওয়া ফিসফিস করছিল। তাহলে দেখো দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য লিভস হয়ে গেল, এটাও দেখো ওরকমই পার্সনিফিকেশন হলো। উইন্ড তো আর ফিসফিস করতে পারে না, মানুষেরা ফিসফিস করে, তো এটাও এরকম পার্সনিফিকেশন। নেক্সট দেখো দ্য মুন স্মাইল্ড ডাউন অন আস, মুনটি আমাদের দিকে তাকিয়ে হাসলো। তাহলে দেখো মুন তো আর আমাদের দিকে তাকিয়ে হাসতে পারে না, তাহলে এটাও হচ্ছে গিয়ে নন লিভিং থিংসের মধ্যে লিভিং থিংসের কোয়ালিটি দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এটাও হচ্ছে পার্সনিফিকেশন হয়ে গেল। তাহলে এটাও আশা করি বুঝতে পারলে ভালোভাবে। এবার দেখো নাম্বার 4-এ আসছে হাইপারবোল। হাইপার, হাইপার কথাটার মিনিং কি? হাইপার কথাটার অর্থ হচ্ছে তোমরা জানো যে কোনো কিছু বেশি করে, তাই তো? যেমন হাইপার টেনশন, হাইপার টেনশন মানে কি, যার খুব বেশি পরিমাণে টেনশন হয়। তার মানে হাইপার বোল মানেও যে সমস্ত সেন্টেন্সে খুব বেশি বেশি করে বলা রয়েছে, ঠিক আছে? যেমন দেখো বলে দিয়েছে অ্যান এক্সাজারেটেড স্পিচ, মানে এক্সাজারেটেড কথাটার মিনিং হলো যে বেশি করে বাড়িয়ে চাড়িয়ে বলা। ফর এমফ্যাসিস, এমফ্যাসিস মানে জোর দেওয়া, কিসের উপরে না, অর ড্রামাটিক এফেক্ট বা একটা নাটকীয় প্রভাব দেখানো, কিসের জন্যে না, টু গ্র্যাব দ্য রিডার্স অ্যাটেনশন, মানে মানুষ যে পড়ছে সে যেন অ্যাটেনশনটা সিক করে, মানে দেখে মানে বলে বাবা এটা তো খুব বাড়াবাড়ি করে লেখা রয়েছে। দেখো সেন্টেন্সগুলো এক্সাম্পলগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। কি বলেছে, আই ওয়াজ সো হাংরি দ্যাট আই কুড ইট আ হর্স, মানে আমি এতই আমার খিদে পেয়েছিল যে আমি একটা হর্সকেও খেতে পারতাম, মানে ঘোড়াকেও আমার খাওয়া মানে খেয়ে নেওয়ার মতন খিদে ছিল। তাহলে এটা কি কখনো পসিবল? কখনোই নয়। তাই এটা একটু অনেকটাই ওয়েট বাড়িয়ে বলেছে, তাই এটা হলো হাইপারবোল। নেক্সট দেখো শি ক্রাইড আ রিভার অফ টিয়ার্স, কেঁদে কেটে মানে খুব কেঁদেছে, তাই সেটাকে তুলনা করছে নদী বয়ে দিয়েছে, মানে নদীর মতন জলে কেঁদেছে, নদীর মতন। তাই এটা তো পসিবল না কখনো। হ্যাঁ হয়তো অনেকটাই কেঁদেছে, কিন্তু নদীর মতন তো কখনো পসিবল জল ফেলা চোখ থেকে, এটা কখনোই হয় না। তাই সেটাও হয়ে গেল হাইপারবোল, অনেকটা বাড়িয়ে বলছে। তারপর হি র্যান ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট, সে লাইটের যে স্পিডের থেকেও জোরে দৌড়চ্ছিল। তো এটাও কি কখনো পসিবল? কখনোই নয়, কারণ স্পিড অফ লাইটটাই তো ম্যাক্সিমাম, আমরা জানি সেটা। আর তার থেকেও জোরে দৌড়ানো মানুষ হিসেবে কখনোই সম্ভব নয়, তাহলে সেটা সুপারম্যান হয়ে যেতে হবে, তাহলে সম্ভব। তো এটা বোঝা গেল আশা করি যে হাইপারবোলটাও কি। নেক্সট দেখো বলেছে আই হ্যাভ টোল্ড ইউ আ মিলিয়ন টাইম, সেমভাবেই যে আমি তোমাকে, মিলিয়ন মানে কি 10 লাখ, এতবার তো কখনোই বলা সম্ভব নয়, হয়তো হ্যাঁ অনেকবারই বলেছে কিন্তু এতবার তো বলা সম্ভব নয়, তাই এটাও অনেকটা বাড়িয়েই বলেছে।
নেক্সট দেখো আসছে হচ্ছে নাম্বার 5-এ ইউফেমিজম। এখানে ই কথাটা একটু কেটে গেছে, তোমরা এখানে করে নিও EUPHEMISM। ঠিক আছে, তার মানে কি? ইট ইজ আ ওয়ে অফ সেইং আনপ্লেজেন্ট থিংস, মানে একটুখানি নিন্দাজনক বা অপমানজনক কথা বলা হচ্ছে ইন আ প্লেজেন্ট ম্যানার। অফেন্সিভ অ্যান্ড ইনসাল্টিং মানে যেটা বললাম যে নিন্দাজনক অপমানজনক কথা ইন আ প্লেজেন্ট ম্যানার মানে এমনভাবে বলবো যাতে শুনতে খারাপ না লাগে। যেরম দেখো, হি ইজ ইন বিটুইন জবস, তার মানে কি? হি ইজ আনএমপ্লয়েড, মানে তার এখন চাকরি নেই। ঠিক আছে, তার মানে হচ্ছে বোঝা গেল যে হি ইজ ইন বিটুইন জবসটা কেন বলেছে, কারণ আনএমপ্লয়েড বলতে তো শুনতে খারাপ লাগে, তাই জন্য ইন বিটুইন জবস বলেছে। সেরকমভাবেই হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে ইয়েস্টারডে, তার বাবা পাস্ট অ্যাওয়ে মানে কি? যে মারা গেছে কালকে, মানে কালকের কথা বলা হচ্ছে। ডায়েট, তা ডায়েট দিলে শুনতে খারাপ লাগে, তো সেটা বলা হচ্ছে পাস্ট অ্যাওয়ে, তাই জন্যে ইউজ করা হচ্ছে। নেক্সট দেখো বলেছে দ্য এমপ্লয়িজ ওয়্যার লেড অফ। লেড অফ মানে চাকরি থেকে তাদের ক্যান্সেল, ফায়ার করে দেওয়া হয়েছে। তো ফায়ারটা তো শুনতে খারাপ লাগে, তাই লেড অফ ছাঁটাই করে দেওয়াটাই আরও ভালো ভাষায় বলেছে লেড অফ। আই অ্যাম আন্ডার দ্য ওয়েদার মানে আমি অসুস্থ, তো ওটাকে আরও ভালোভাবে লিখেছে আই অ্যাম আন্ডার দ্য ওয়েদার। তারপর হি হ্যাজ লস্ট হিজ মার্বেলস মানে সে পাগল হয়ে গেছে। হি ইজ ম্যাড, হি হ্যাজ বিকাম ম্যাড, তো এটা হি হ্যাজ লস্ট হিজ মার্বেলস। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আসছে নাম্বার 6, দেখো ইট অক্সিমরন। ইট কম্বাইন্স টু অপোজিট অর কন্ট্রাডিক্টরি টার্মস টু ক্রিয়েট অ্যান ইন্টারেস্টিং এফেক্ট। মানে কি? মানে দুটো টার্ম, এটা কিন্তু ভালো করে মনে রেখো, এটা একটুখানি অন্যরকম আছে। কি বলেছে? দুটো অপোজিট বা কন্ট্রাডিক্টরি কথাটার অর্থ হচ্ছে অপোজিট, মানে দুটো অপোজিট টার্ম আমি এমনভাবে ইউজ করব যাতে কিনা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাতে। যেরম দেখো, এটা পড়লেই বুঝতে পারবে, কঠিন কিছু নয়। টার্মটা শুনে হয়তো কঠিন লাগছে অক্সিমোরন, কিন্তু এক্সাম্পলটা শুনলে একদমই সোজা লাগবে। যেমন না দেখো লেখা হয়েছে কি, অ্যাক্ট ন্যাচারালি ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, বলেছে ন্যাচারালভাবে অ্যাক্ট করো ক্যামেরার সামনে। কিন্তু দেখো ক্যামেরার সামনে অ্যাক্টিং করা আর ন্যাচারালনেস, এটা কি কখনো একসাথে সম্ভব নয়। এই দুটো অপোজিট টাইপের জিনিস, তো এটা হচ্ছে দুটোকে কন্ট্রাডিক্ট করছে, তাই জন্য এটা হচ্ছে গিয়ে অক্সিমোরন। তারপর কি বলেছে? হি ওয়াজ ক্লিয়ারলি কনফিউজড অ্যাবাউট দ্য প্ল্যান। বলেছে কি, সে খুব মানে ক্লিয়ারলি কনফিউজড বলেছে। মানে কনফিউজ মানে কি, যে ঠিক নয়, প্ল্যানটা যে করেছে সেটা নিয়ে ওর মানে ঠিকঠাক নেই যে করবে কি করবে না। ক্লিয়ারলি কনফিউজড, ক্লিয়ারলি মানে তো যে পরিষ্কার, আবার কনফিউজড, এটা কি দুটো একসাথে কখনো যায় সেন্টেন্সে? যায় না। দুটো কন্ট্রাডিক্টরি বা অপোজিট টার্মস, তাহলে এটাও অক্সিমোরন হয়ে গেল। নেক্সট দেখো বলেছে ইট ওয়াজ অ্যান ওপেন সিক্রেট। বলছে কি, খোলা সিক্রেট কখনো খোলা হয় না, তাহলে এটাও হচ্ছে দুটো টার্ম। এটা কিন্তু মনে রাখতে হবে দুটো টার্ম, ঠিক আছে? অবশ্যই মনে রেখো দুটো টার্ম মানে কি? মানে দুটো ওয়ার্ড, ঠিক আছে? যেমন হচ্ছে এই যে আইসি হট থাকলে এটাও দুটো অপোজিট ওয়ার্ড। জয়ফুল স্যাডনেস, জয়ফুল মানে আনন্দ, স্যাডনেস মানে দুঃখ, তো দুটো তো একসাথে সেন্টেন্সে কখনো থাকতে পারে না, তাই না? তো এটা নিশ্চয়ই বোঝা গেল, দুটো অপোজিট শব্দ থাকবে সেন্টেন্সের মধ্যে, এটাই হলো অক্সিমোরন। তারপর দেখো নাম্বার 7-এ রয়েছে অ্যালিটারেশন। এটা খুবই ইজি। অ্যালিটারেশন মানে হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ড ফর রিদম অর এমফ্যাসিস। মানে সেম কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল না, কিন্তু ভাওয়েল আমাদের কি হয়? 5টা, AEIOU, এই 5টা ছাড়া সব কটা কি কনসোনেন্ট। তাহলে প্রথমে যে কনসোনেন্টটা থাকবে, মানে কনসোনেন্টটা কি হবে? বারবার করে সেমটাই রিপিট হবে। যেমন দেখো, দ্য গার্ল গ্র্যাবড দ্য গোল্ডেন গুজ অ্যান্ড র্যান। দ্য গার্ল মানে কি? মেয়েটি, গ্র্যাবড মানে নিয়ে নিয়েছিল, ঠিক আছে? নিয়ে নেওয়া। দ্য গোল্ডেন গুজ, হাঁস একটা, গোল্ডেন গুজটাকে নিয়ে র্যান মানে কি? দৌড়ে গেল। তাহলে দেখো কি বলেছে, যে এটা দেখো জি বারবার রিপিট হচ্ছে। দ্য গার্ল গ্র্যাবড গোল্ডেন গুজ, বারবার জিটা রিপিট হচ্ছে, আর জিটা হচ্ছে কি? কনসোনেন্ট, কারণ এটা তো ভাওয়েল নয়, তাই জন্য এটা হয়ে গেল কি? অ্যালিটারেশন। সেভাবেই দেখো লেখা হয়েছে, দ্য মোস্ট মনস্টার্স ডোন্ট মাইন্ড মেকিং মেসেস। এই যে দেখো, তার মানে বেশিরভাগ মনস্টার্স মাইন্ড করে না ঝামেলা
বানাতে। তাহলে দেখো এখানেও এমটা বারবার রিপিট হচ্ছে। তারপর এটা একটা তো খুব কমন একটা দিয়েছে, সি শেলস বাই দ্য সি শোর। এটা একটা টাং টুইস্টার টাইপের, তাই তো, যে মানে এটা অনেকে তাড়াতাড়ি করে বলতে বলে, যে দেখে কতটা ভালোভাবে বলছে। যাই হোক, এখানে দেখো এসটা বারবার করে রিপিট হচ্ছে, এসটাও হচ্ছে কনসোনেন্ট। সি শেলস বাই দ্য সি শোর, এই যে বারবার রিপিট হচ্ছে, তাহলে এটা অ্যালিটারেশন হয়ে গেল। নেক্সট দেখো এবার আসছে পান। পান মানে কি? ইট ইজ আ প্লে অন ওয়ার্ডস। দেখো পান কথাটার মধ্যেই আমরা কিন্তু লুকিয়ে রয়েছে, তাই না? পান, পান মানে কি? পি ফর পান, পি ফর প্লে, মজা, মজা করছে। কিসের সাথে? ওয়ার্ডসের সাথে। কেমন মজা? যার কিনা একটার চেয়ে বেশি মানে থাকতে পারে, এরমভাবে মজা করছে। যেরকম দেখো এক্সাম্পলটা বলি প্রথম, দ্য হর্স ইজ আ স্টেবল অ্যানিমাল। স্টেবল মানে কি? স্টেবল মানে দুটো অর্থ হয়, একটা হচ্ছে গিয়ে শান্ত, আরেকটা হচ্ছে যেখানে হর্সরা থাকে, ঠিক আছে? তাহলে দেখো দুরকম অর্থ হচ্ছে যে হর্স ইজ আ স্টেবল অ্যানিমাল, একটা হচ্ছে হর্স হচ্ছে শান্ত অ্যানিমাল, আর আরেকটা হচ্ছে যেখানে সে থাকে, তাই জন্য বলা হচ্ছে স্টেবল অ্যানিমাল। তাই দুটো অর্থ হলো, একটা মজাদার ব্যাপার হয়ে গেল। এর চেয়েও মজাটার দেখো সেকেন্ডটা, যেটা বলেছে ফিশেস আর স্মার্ট বিকজ দে লিভ ইন স্কুলস। যে মাছরা নাকি স্মার্ট কারণ তারা বসবাস করে স্কুলে। দেখো স্কুলস মানে কি অ্যাকচুয়ালি জানো, যে একটা যেখানে সবাই পড়তে যায়, আরেকটা মানে কি গ্রুপ অফ ফিশকে বলা হয় স্কুলস, যেটা কিনা একটা কালেকটিভ নাউন। তোমরা যদি কালেকটিভ নাউনটা অলরেডি জানো তাহলে তোমরা এটা খুবই বুঝতে সুবিধা হবে, যে স্কুল অফ ফিশ আমরা বলি, আর স্কুল অফ ফিশ মানে অনেকগুলো ফিশ কালেকশনকে বলা হয়। তো এখানে দেখো এটা একটা মজাদার ছন্দে বলেছে, যার দুটো অর্থ হয়, তাই জন্য এটাও হয়ে গেল কি পান। নেক্সট দেখো আই কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। এটা হয়তো শুনতে নাও লাগতে পারে পান, কিন্তু এটার মানে দেখো হোমওয়ার্ক মানে কি, যে বাড়ির কাজ, যেটা স্কুলের মানে দুরকম হয়, ওয়ার্ক অ্যাট হোম মানে বাড়ির কাজ করেছি, হোমওয়ার্ক। আরেকটা হচ্ছে যেটা আমরা হোমওয়ার্ক মানে সাধারণত জানি স্কুলের কাজ। তো হয়ে গেল। এবার দেখো নেক্সট আসছে কি প্যারাডক্স। প্যারাডক্স মানে কি? দেখো আমরা একটু আগে কি পড়ছিলাম, এই যে নাম্বার, এই যে 6 অক্সিমোরন, মানে দুটো টার্ম থাকবে, অপোজিট ওয়ার্ড দুটো একটা সেন্টেন্সের মধ্যে। ঠিক সেমভাবেই এটা একটু মন দিয়ে শুনবে। প্যারাডক্স মানে একটা স্টেটমেন্ট থাকবে, মানে এটাতে সেন্টেন্সটাতে দুটো অপোজিট মিনিং দেওয়া আইডিয়া থাকবে, ঠিক আছে? তার মানে দেখো কঠিন লাগবে না, একটু ভালো করে শোনো। টু সেভ মানি ইউ হ্যাভ টু স্পেন্ড ইট। কী বলেছে? যে পয়সা বাঁচাতে মানে টাকা বাঁচাতে আমাদের সেটা খরচা করতে হবে। এটার কোনো মানে দাঁড়াচ্ছে? এটা তো দুটো অপোজিট মিনিংওয়ালা সেন্টেন্স। সেমভাবে দেখো ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট আ ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকে জল কিন্তু কোনো ড্রপ নেই খাওয়ার জন্যে। তো এখানে এটাও একটা উল্টো মিনিং হয়ে গেল, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট আ ড্রপ টু ড্রিঙ্ক। তার মানে এটাও উল্টো ব্যাপার হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে ডেথ ইজ দ্য এন্ড ইয়েট দ্য বিগিনিং। বলছে কি, যে মৃত্যু শেষ কিন্তু শুরু। এটাও একটা অপোজিট মিনিং হয়ে গেল। দেখো তারপর বলেছে ডোন্ট গো নিয়ার দ্য ওয়াটার আনটিল ইউ লার্ন টু সুইম। যতক্ষণ না সুইম করতে জানো ততক্ষণ জলের কাছে যেও না। এটা কেমন একটা বোকা বোকা উল্টো মিনিং বলা হয়ে গেল না সেন্টেন্সটা? তাহলে দেখো প্যারাডক্স আর এর আগে যেটা বললাম অক্সিমোরন, এই দুটোর মধ্যে মেন তফাৎ হলো অক্সিমোরনের দুটো শব্দ থাকবে, দুটো ওয়ার্ড থাকবে, যে দুটোর আলাদা আলাদা মিনিং। কিন্তু এই যে প্যারাডক্সে যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে কি কোনো ওয়ার্ডের দুটো উল্টো মিনিং আছে? নেই কিন্তু, ঠিক আছে? কিন্তু আমরা বুঝতে পারছি সেন্টেন্সটা পড়ে যে দুটো আলাদা আলাদা মিনিং দিচ্ছে, তাই তো? তাহলে এটা হয়ে গেল প্যারাডক্স, মানে এটাতে সেন্টেন্সের দুখানা উল্টো মিনিং থাকবে, আর ওটাতে দুটো শব্দই থাকবে যেটা আলাদা মিনিং দাঁড়াবে। তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা। আর মাত্র দুটোই আছে, একটুখানি শুনে নাও, তাহলে সবটাই ক্লিয়ার হয়ে যাবে, আর তোমরা একদম ফুল মার্কস পাবে এইটার থেকে কোনো রকম কোয়েশ্চেন আসলে। এটা কিন্তু অনেকেই ছেড়ে আসে, কারণ কনসেপ্টটা অনেকের বুঝতে একটু টাফ লাগে, কিন্তু তোমরা বুঝে নাও তাহলে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। নাম্বার 10-এ দেখো আছে আইরানি। ওয়েন ইউ সে সামথিং হুইচ ইজ কমপ্লিটলি অপোজিট টু হোয়াট ইউ মিন। মানে যখন আমরা কোনো কিছু বলি যার অপোজিট মিনিং থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা একটু
মানে মজার ছন্দে বলি, মাইল্ড সার্কাজম যেটাকে বলে, ঠিক আছে। সার্কাজম এই ওয়ার্ডটা হয়তো তোমরা শুনেছো, সার্কাস্টিক মানে কি, যে একটুখানি এমনভাবে বললো টোন করে কথাটা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে যেটা কি না রিয়ালিস্টিক নয়, ঠিক আছে, মানে আসলে যেরকম হয় না, মানে যেটা একটু অদ্ভুত লাগে। যেরকম দেখো, ফায়ার স্টেশন বার্নড ডাউন লাস্ট নাইট। ফায়ার স্টেশন মানে কি, যেখানে সব আগুন নেভানোর দমকল, তো সেটাই কালকে রাত্রিবেলা পুড়ে গেছে। তো এটা কেমন একটা অদ্ভুত লাগছে না, দুটো অপোজিট মিনিং লাগছে। তারপর দেখো বলেছে ভেজিটেরিয়ান ওপেনটা বাচার শপ। তার মানে কি, ভেজিটেরিয়ান মানে কি, যে কিনা নিরামিষ খায়, তো সে খুলেছে বাচার শপ। বাচার শপ মানে মাংস কাটার দোকান। এটা কি কেমন একটা মানে অদ্ভুত উল্টো ব্যাপার হয়ে গেল। তারপর দেখো বলেছে পুলিশ স্টেশন ইজ ব্রোকেন ইনটু। পুলিশ স্টেশনে ভাঙা হয়েছে, অ্যান্ড বার্গেলড, আর তারপর চুরি ডাকাতি হয়েছে। এটাও কেমন একটা অদ্ভুত লাগছে। তারপর পাইলট হ্যাজ ফিয়ার অফ হাইটস। পাইলট তো নিজেই এয়ারপ্লেন চালায়, তাহলে সে নাকি ভয়। এটা একটা মজার ব্যাপার, কিন্তু উল্টো সেন্সে বলা হচ্ছে, হাইটের ভয় তার। হয়ে গেল। এবার দেখো লাস্ট, এটা খুবই সোজা, ওনোম্যাটোপইয়া। ওনোম্যাটোপইয়া মানে শব্দটা শুনতে কঠিন লাগলেও মানেটা খুবই সহজ। মানে হচ্ছে যে এমন কিছু ওয়ার্ড ইউজ করব যেটাতে সেটার আওয়াজটা বলা হচ্ছে। যেমন দেখো, দ্য ক্লক টিকড লাউডলি ইন দ্য সাইলেন্স। ক্লকটা টিকড লাউডলি ইন দ্য সাইলেন্স, ক্লক তো টিক টিক করেই আওয়াজ করে, লাউডলি ক্লকটা টিক টিক করে আওয়াজ করলো সাইলেন্সে, ঠিক আছে, সাইলেন্সের মধ্যে। এটা ক্লকটার আওয়াজটা বলে দিয়েছে টিকড, তাহলে এটা ওনোম্যাটোপইয়া হয়ে গেল। তারপর দ্য বিজ বাস্ট অ্যারাউন্ড দ্য হাইভ। মৌমাছিরা বলতারা যেখানে থাকে, হাইভ মানে যেখানে ওরা থাকে, সেখানে বাস তাদের আওয়াজটা করছিল। দ্য ডোর ক্রিকড অ্যাজ ইট ওপেন্ড। দরজাটা যখন খুললো তখন ক্রিকড মানে কেমন একটা আওয়াজ করলো, যেমন দরজা খোলার সময় যে আওয়াজটা হয়। তারপর দ্য স্নেক হিস্ট অ্যাজ ইট স্লিদার্ড অ্যাওয়ে। সাপটা যখন স্লিদার্ড মানে কি, যখন গেল, ওরা যেভাবে যায়, ঠিক আছে, সেভাবে যাওয়ার সময় হিস হিস আওয়াজ হলো। তাহলে এটা দেখো, এগুলো সব যে জিনিসগুলো তার যে তার যে মানে আওয়াজগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছে। তাহলে এটাই ওনোম্যাটোপইয়া হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এই টপিকটা ভালো করে বুঝতে পারলে। এটা আমি লিখেছি আর তোমাদেরকে শেয়ার করলাম। আর এটা যদি তোমাদের বুঝতে ভালো লাগে, পুরো টপিকটা বুঝে থাকো, তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করো, আর সবার সাথে একটু শেয়ার করো। দেখো, অনেকেরই এই টপিকটা বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমি আশা করছি যেভাবে আমি বোঝালাম তোমাদের এরপর টপিকটা সোজা লাগবে। আর তোমাদের যদি সত্যিকারেরই সোজা লাগে, বুঝতে পারো, তাহলে সত্যি আমাকে একটু কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন, তাই জন্য তোমরা যদি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলেও আমার খুব ভালো লাগবে। তাহলে আমি যে এই এফর্টগুলো দিচ্ছি, আমি বুঝবো সত্যিই সেটা মানে তোমাদের হেল্প হচ্ছে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে আমি নতুন এরকম ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকে ভিডিও করলে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থেকো।